আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাম বাড়ল প্রায় 20%। হাম ও উপসর্গে মৃত্যু 600 ছাড়ালো। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়া হয়ে চীনে যাবেন প্রধানমন্ত্রী। এক মামলায় দীপু মনির জামিন, 6 মামলায় রুল জারি। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এবার বিস্তারিত। তাড়াহুড়ো করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% ও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এতে বলা হয়, বিভিন্ন ধাপের গ্রাহকদের মধ্যে সবচেয়ে কম 15% ও সর্বোচ্চ 19.94% দাম বাড়ানো হয়েছে। এবার নতুন এ দাম জুন থেকেই কার্যকর হচ্ছে। তাড়াহুড়ো করে মূল্য বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে BERCর চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কোনো চাপ ছিল না, বাজেট মাথায় রেখে দ্রুত করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম বাড়ানোর ফলে মানুষের ব্যয় বাড়বে, তবে অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি। এটা করার সুযোগ আছে। সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় PDB। এরপর তারা উৎপাদন খরচের চেয়ে কিছুটা কমে সরকার নির্ধারিত পাইকারি দামে 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে PDB সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়, তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না। তারা খুচরা দামে ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করে কোম্পানি চালায়। BERCর আদেশ বলছে, পাইকারিতে বর্তমান দাম 7 টাকা থেকে বাড়িয়ে গড় দাম 8 টাকা 39 পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে হয়েছে 10 টাকা 63 পয়সা। অন্যদিকে সঞ্চালন খরচ ইউনিট প্রতি 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি PGCB প্রতি ইউনিটে যথাক্রমে 30 ও 31 পয়সা থেকে বাড়িয়ে 48 ও 49 পয়সা করার আবেদন করেছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি 1.20 টাকা থেকে 1.50 টাকা দাম বাড়ানোর আবেদন করে। মূল্যবৃদ্ধির আবেদনে বলা হয়েছে, 2026-27 অর্থ বছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ পড়বে প্রায় 1,43,108 কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 12.91 টাকার মতো। গত 20 ও 21 মে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি করে BERC। সবশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8.5% বাড়ানো হয়। একই সঙ্গে পাইকারি দর 6 টাকা 70 পয়সা থেকে 5% বাড়িয়ে 7 টাকা 4 পয়সা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটাই হচ্ছে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। শেখ হাসিনার আমলেও একবারে এত বেশি বিদ্যুতের দাম বাড়েনি। দেশে গত 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে 1210 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 55 জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল 1334 জন। আর সরকারি হিসেবে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে 601 জন শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 90 জনের এবং সন্দেহজনক হামে 511 জন শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য মতে, গত 15 মার্চ থেকে 3 জুন সকাল 8টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে 74,572 জনের শরীরে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে 9,191 জনের শরীরে। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 60,158 জন। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 55,942 জন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফরে যাচ্ছেন। সরকার প্রধানের সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশীয় শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে। আগামী 21 ও 22 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে বলে সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করে জানা গেছে, মালয়েশিয়া
মালয়েশিয়া সরকার গত সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। 2 দিনের সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ 22 জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে কথা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তারেক রহমানের মালয়েশিয়া যাওয়ার সূচি ঠিক হয়েছে। সবকিছু ঠিক থাকলে 21 থেকে 22 জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। এরপর 23 থেকে 26 জুন সরকার প্রধানের চীন সফরের দিনক্ষণ ঠিক করা আছে। প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন নাকি ঢাকায় ফিরে বেইজিং যাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি এক মামলায় জামিন পেয়েছেন। তবে আরো 6 মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে গতকাল এই মামলার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য রাখা হয়। রাজধানীর বিভিন্ন থানায় করা 7 মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দীপু মনি। এরপর হাইকোর্ট আদেশের জন্য একদিন ধার্য করেন। ডাক্তার দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট রাতে রাজধানীর বাড়িধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনা সহ প্রায় 38টিরও বেশি মামলা রয়েছে। আবারও ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শক্তিশালী নেপালকে আজ 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয়বার ফাইনালের টিকিট কাটল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে 2টি গোল করেছেন ঋতুপর্ণা ও সাগরিকা। প্রথমার্ধের যোগ করা সময় ঋতুপর্ণা কর্নার থেকে সরাসরি গোল করেন, আর সাগরিকা গোল করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শামসুন নাহার জুনিয়রের সহায়তায়। এর আগে বাংলাদেশ গোল হজম করেছিল 23 মিনিটে। গোল করেন নেপালের গীতা রানা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।